ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব। দেশের রপ্তানি আয়ের প্রায় 85%ই আসে তৈরি পোশাক থেকে। এ খাত সৃষ্টি করেছে 40 লাখেরও বেশি মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান। কিন্তু গেল কোরবানি ঈদের পর গাজীপুর, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ সহ শিল্প এলাকার বেশ কয়েকটি কারখানার তালা আর খোলেনি। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, গেল 3 বছরে প্রায় 400 পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে করে কাজ হারিয়ে চরম বিপাকে হাজার হাজার শ্রমিক কর্মচারী। দেশের অর্থনীতির চাকা যখন আবারও সচল করার চেষ্টায় সরকার, তেমন বাস্তবতায় কেন এসব কারখানা সচল রাখা যাচ্ছে না? এসব নিয়ে আজ টালিখাতায় আমাদের আলোচনার বিষয়। একের পর এক পোশাক কারখানা বন্ধ হচ্ছে কেন? আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি শামস মাহমুদ এবং আছেন অর্থনীতি বিশ্লেষক এম.এস. সিদ্দিকী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টালিখাতায়। শামস মাহমুদ, আপনাকে দিয়েই একটু শুরু করতে চাই। আমরা দেখছি যে আসলে শিল্পাঞ্চল, বিশেষ করে গাজীপুর, আশুলিয়া, এই দিকে বেশ কিছু কারখানা বন্ধ হয়েছে এবং এখনও কিছু কিছু কারখানায় এক ধরনের অসন্তোষ চলছে। শিল্প মালিকরাও শঙ্কিত। মানে এই পরিস্থিতির কারণটা আসলে কি? ধন্যবাদ আপনাকে। দেখেন, বর্তমান যে পরিস্থিতি গ্লোবালি, একটা জিনিস আমরা সবসময় বলি যে দুটো জিনিস হয়। যখন একটা পণ্য আপনি বেচবেন, ইট ইস আইদার আ বায়ার্স মার্কেট নাহলে একটা সেলার্স মার্কেট। তো এখন যে পরিস্থিতি যেটা বিরাজ করছে, গত 2 বছর যদি আমরা বলি, স্পেশালি গ্লোবাল যে সিনারিওগুলো হয়েছে, যেমন ট্রাম্পের শুল্ক, এক্সট্রা যে ট্যারিফ নির্ধারণ করেছিল, তারপরে ধরেন এই যে ইরান যুদ্ধ, সবকিছু নিয়ে গ্লোবালি একটা ইনফ্লেশনের একটা এফেক্ট মানে দেখা গিয়েছে। তো এর কারণে যেটা হয়েছে যে আপনার সবকিছুর দাম যখন খুব বেড়ে যায়, তখন ক্রেতারা কি করে? ক্রেতারা তখন খাদ্যদ্রব্য, মানে সিকিউরিটি রিলেটেড যেগুলো আছে, মানে ওগুলোর উপর এমফেসিস করে। যেমন বাড়ি ভাড়া, হ্যাঁ, তারপর স্কুলের যে ফিস বাচ্চাদের, অথবা যাতায়াত করার যে খরচ, এগুলোর উপর কনসেন্ট্রেশন করে। তখন কিন্তু ওনারা যে এই অন্য যে প্রোডাক্টগুলো আছে, যেমন কাপড় চোপড়, হ্যাঁ, এগুলো তখন কম কেনা শুরু করে। তো আমরা ওটার মধ্যে একটু পড়েছি, ওয়ান অফ দ্য রিজনস। অ্যান্ড যেটা হয়েছে গ্লোবালি, আপনার এই টেক্সটাইল আরএমজি প্রোডাক্টের ডিমান্ড কমেছে। এটা কিন্তু গত 2 বছর না, এটা যদি আমরা দেখি, এটা গত 5 বছরের একটা সিনারিও। এটা কোভিডের পর থেকে শুরু হয়েছে। মানে গ্লোবালি যে কনজাম্পশন যেটা, এটা কিন্তু কমছে, আস্তে আস্তে কমছে। তো এটার কারণে এখন যেটা হয়েছে, এই বর্তমান যে পরিস্থিতি, যে বাংলাদেশে যখন ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, অর্ডার কমছে, আপনি যদি আমাদের এক্সপোর্ট ফিগার দেখেন, দেখবেন কমছে। এটা কিন্তু খালি বাংলাদেশে না, এটা কিন্তু আপনার ইয়েতে আছে, ইন্ডিয়াতেও কমেছে, ভিয়েতনামেও কমেছে, চায়নাও কমেছে, শ্রীলঙ্কাও কমেছে, পাকিস্তানে কমেছে। যেসব দেশ এক্সপোর্ট করে থাকে মেইনলি এইসব আরএমজি প্রোডাক্টস, সবারই কিন্তু কমেছে। না, কিন্তু প্রশ্নটা যেটা হচ্ছে যে মানে রপ্তানি কমেছে বা না কমেছে বাজারে, এখানে, কিন্তু বন্ধ হয়েছে কি বাংলাদেশে যে হারে বন্ধ হয়েছে সেই একই হারে কি এইসব দেশে বন্ধ হয়েছে? না, এখানে অন্য যে মেইন যে রিজন, মানে এটা হলো বর্তমান পরিস্থিতি এই মার্কেটে। কিন্তু এখানে বন্ধ হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরের জন্য, ফাইন্যান্সিয়াল যে প্রবলেমগুলো আমাদের, ওগুলোর কারণে। কারণ দেখেন, আমাদের এখানে নাম্বার 1, গ্যাসের দাম বাড়ানো হলো 2 বছর আগে, 3 বছর আগে। প্রত্যেক বছরই গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। 23-তে, সরি 24-এ অলমোস্ট 100% গ্যাসের দাম বৃদ্ধি করা হয়। একটা টেক্সটাইল মিলে টোটাল যে কস্ট, আমার পুরো মাসে যে ইয়ে থাকে, মানে খরচ থাকে, 5 to 25% এনার্জিতে আমার ব্যয় হয়। ইলেকট্রিসিটি কস্ট অফ গ্যাসে এই খরচটা হয়। তো যেটা হয়েছে যে আমার ওভারনাইট এই 24-এই কিন্তু আমার ডাবল হয়ে গেছে আমার বিল। আমার যেখানে মাসে ধরেন কিস্তি আসতো, আমার বিল আসতো 1 কোটি টাকা, আমার ওটা ওভারনাইট 2 কোটি টাকা হয়ে গেছে। তো গ্লোবালি যখন আমার অর্ডার কমছে, আমার 12 কোটি টাকা বছরে আমি কোত্থেকে দিব?
ওটা তো আমার যে যেটা আমার যে ক্যাশ ফ্লো ওখান থেকেই যাচ্ছে, আমার যে মার্জিন ওখান থেকেই যাচ্ছে। নিশ্চয়ই, মানে এটার পরে ইনকাম নেই কিন্তু এই খরচের Exactly. জায়গাটা না, আছেই। 34 শামস মাহমুদ, আপনার কাছে শুনবো। আমাদের সাথে এম এস সিদ্দিকী আছেন, আপনার কাছে একটু আসতে চাই। মানে যে কথাটি আসলে শামস মাহমুদ বলছিলেন, একটি হচ্ছে যে বৈশ্বিক বাজারে চাহিদা কমে গেছে, আর আমাদের অভ্যন্তরীণ জায়গাতেও আসলে সংকট, বিশেষ করে ব্যাংক খাত। আমরা জ্বালানি খাতেরও সংকট আছে। মূলত আসলে কোন জায়গাটাতে বেশি এফেক্টেড হয়েছে? সেটি কি ব্যাংকিং দুর্বলতার কারণে, নাকি জ্বালানির যে অপর্যাপ্ততা সেটি, কোনটা কি বড় করে দেখছেন আপনি? এর ভিতরে জ্বালানি সমস্যাটাই বড় সমস্যা। বৈশ্বিক কোয়ান্টিটি কমে গেলে অর্ডারের একটা জিনিস শামসুল ভাইয়ের সাথে আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে আমাদের আমাদের তো 40-45 বছর হয়ে গেছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা হাঁটে আসলে। 30 বছর পর একটা সাইকেল আসে, ওরা অন্য দেশে চলে যায়। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা ম্যাচিউর করার পরেও আমরা আমাদের দেশ থেকে যাচ্ছে না, অথবা আমরা যেতে দিচ্ছি না। আর্টিফিশিয়ালি বেশি সাবসিডি দিয়ে আমরা এটাকে রেখে দিচ্ছি। সেটার একটা সাইড এফেক্ট প্রথমত হচ্ছে, যেটা মাহমুদ ভাই বললেন, সালমান, জিনিসপত্রের কস্ট অফ প্রোডাক্ট বেড়ে গেছে, ইউটিলিটি থেকে শুরু করে সবকিছু। আরেকটা জিনিস হচ্ছে যে আবার গ্লোবাল মার্কেটে প্রাইস কমে গেছে, এদিকে কস্ট বেড়ে গেছে, ওইদিকে প্রাইস কমে গেছে। এই জন্য ছোট ছোট ইউনিট গুলো আর ভায়াবল হচ্ছে না। এই ভায়াবল না হওয়ার কারণে বড় বড় ইন্ডাস্ট্রি গুলো, যাদের সাপোর্টেড বাই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, তারা সার্ভাইভ করতে পারছে মার্জিনালি। সুতরাং এইটা একটা ন্যাচারাল প্রক্রিয়া। এট দি সেম টাইম শুধু ন্যাচারাল প্রক্রিয়ার সাথে আমাদের দেশের অস্থিরতা, আমাদের যে ইউটিলিটি প্রাইস বেড়ে গেছে। যেমন ধরেন, বড় বড় স্পিনিং মিল গুলো বা বিভিন্ন অ্যাসোসিয়েশন গুলো বলছে যে গ্যাসের প্রেসার কম থাকাতে তাদের প্রোডাকশন কমে গেছে 40% স্পিনিং মিলগুলোর। এখন স্পিনিং মিলে যখন 40% প্রোডাকশন কস্ট বেড়ে, প্রোডাকশন কমে যায়, ন্যাচারালি ওভারহেড কস্ট বেড়ে যে সুতার দাম বেড়ে যায়। তো সুতার দাম বেড়ে গেলে কাপড়ের দাম বেড়ে যাবে। এই যে একটা এই যে কিউমুলেটিভ ইফেক্ট, সবকিছু মিলিয়ে আমাদের ছোট ছোট গার্মেন্টস ইউনিটগুলো আর ভাইবেল হচ্ছে না। বিশেষ করে আমরা শিফটিং হচ্ছে না আমাদের। নিশ্চয়ই, কিন্তু এই যে সংকট, সেটি নিশ্চয়ই একটা পলিসিগত দূরদর্শিতার বিষয় ছিল, যার দায় হয়তো এখন চোকাতে হচ্ছে। কারণ আপনি বললেন যে 30 বছর পর পর এটা শিফট হয়। আমরা যেহেতু সেই 30 বছরের সুবিধাটা পকেটে পুড়তে পারি নাই, তার মানে এটা পলিসির ব্যর্থতার কারণে হয়েছে। কিন্তু এই বন্ধ হয়ে যাওয়ার কারণে শ্রমিক যারা চাকরি হারাচ্ছেন, মানে তাদের কি হবে? এই সেটাই বলছিলাম আমি। সেটা হচ্ছে যে সুইচ ওভার করে আমরা হাই ইন গার্মেন্টসে যাওয়া, অথবা অন্য সেক্টরে আমাদের ইনভেস্টমেন্টটা ডাইভার্ট করার কথা ছিল। কিন্তু সেই অর্থে আমাদের দেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো, ওই এন্টারপ্রেনাররা ডাইভার্টেড হয়ে অন্য সেক্টরে যান নাই। এটার কারণ হচ্ছে যে আমাদের তো ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনার, ওনারা হয়তো অন্য আরেকটা সেক্টরে ভেঞ্চার করে যাবেন, এটা হয়তো ভাবছেন না। কিন্তু এই গার্মেন্টস এর ফিউচার চিন্তা করে আমাদের এন্টারপ্রেনারের উচিত ছিল আমরা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে চলে যাওয়া, ট্রান্সফরমেশন। তাহলে অন্য সেক্টরে এই এমপ্লয়মেন্ট অপরচুনিটি গুলো হতো। সেটা দুর্ভাগ্যজনকভাবে, এটা এন্টারপ্রেনারদের দোষ আমি দিলাম, কিন্তু এর সাথে আমাদের সরকারেরও পলিসি সাপোর্ট ছিল না। নীতিগত দুর্বলতা আছে নিশ্চয়ই। আমার একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আবারও শুনবো আপনার কাছে। কিন্তু শামস মাহমুদ, আপনার কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাই, যেটি আসলে এম এস সিদ্দিকী বলছিলেন যে উদ্যোক্তারা তাদের ব্যবসাকে সময়ের সাথে সাথে পরিবর্তন করতে পারেন নাই, নতুন নতুন ক্ষেত্রে সেটিকে সম্প্রসারণ করা যায় নাই। সেই একই সুই আর সুতার সেলাইয়ের মধ্যেই আমরা আটকে ছিলাম। সেটি কেন ছিলাম একটু জানতে চাই, তার আগে একটা বিরতি নেব। দর্শক, আপনারা দেখছেন ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক টালিখাতায়। আজকের বিষয়, একের পর এক পোশাক কারখানা বন্ধ হচ্ছে কেন? বিরতিতে যাওয়ার আগে শামস মাহমুদ, আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম, জানতে চাই আসলে উদ্যোক্তারা সময়ের সাথে সাথে নতুন ব্যবসায় কেন আসলে যেতে পারেনি, এবং এই যে এখন যে পরিস্থিতিটি তৈরি হয়েছে, সেটি কি এককভাবে শুধু পোশাক কারখানার উপর নির্ভরতার কারণেই এই ঝুঁকিটি আরো বেশি বেড়েছে কিনা? সিদ্দিকী ভাই যে বিশ্লেষণটা করেছে, কমপ্লিটলি এগ্রি উইথ হিম। কিন্তু এখানে কতগুলো জিনিস আছে। এক নম্বর হলো যে টেক্সটাইল গার্মেন্টস সেক্টরে যারা ইনভেস্টমেন্ট করেছিল ফার্স্ট জেনারেশন, ওনারা কিন্তু ডিফারেন্ট সেক্টর, বাংলাদেশের এন্টায়ার ইকোসিস্টেম যদি দেখেন, ব্যাংক, ইন্স্যুরেন্স,
আদার সেক্টর যে ইয়েগুলো আছে, এটা কিন্তু এই গার্মেন্ট সেক্টরের টাকা দিয়ে কিন্তু স্পিল ওভার এফেক্টে ওনারা মানে ডাইভার্সিফিকেশন করেছে ইন্টারনালি। অ্যান্ড টেক্সটাইল আর আরএমজিতে যদি দেখেন আপনি, এখানে যেটা হয়েছে, আপনি যখন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ একটা গার্মেন্টসে মানে যেখানে সেলাই করে, এটার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হলো ফ্যাব্রিকটা বানানো, ওই কাপড়টা তৈরি করা, এবং তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হলো সুতাটা বানানো। এখন জিনিসটা হলো যে বাংলাদেশে যে ইন্টারেস্ট রেট, হ্যাঁ, মানে যেটা হিস্টোরিক্যাল যদি দেখেন গত 2 দশক যদি আপনি দেখেন, এটা কিন্তু অনেক হাই। তো যেটা আমাদের এখানে ব্যাংকিং সেক্টরে একটা দুর্বলতা আছে, আমাদের লং টার্ম বোরিং অপশন কিন্তু ওরকম নেই। তো যেটা হয়েছে, আমরা ওই হাই ইন্টারেস্টে সবসময় বড় করেছি, বড় করে আহ, মানে যখন ইনভেস্টমেন্টটা করেছি এই আমার গার্মেন্টস মানে গার্মেন্টস এর প্রোডাক্টকে রক্ষা করার জন্য, ব্যাকওয়ার্ড লিঙ্কেজকে স্ট্রং করার জন্য, আনফর্চুনেটলি আমরা হিসাব করি 10 বছরের মানে পে ব্যাক করবো, কিন্তু এই যে গ্যাসের দাম বৃদ্ধি, ট্যাক্সের মানে একটা ইয়ে আনপ্রেডিক্টেবিলিটি। নেই, আনপ্রেডিক্টেবিলিটি, তারপরে ওয়েজ আপনার আমরা বেতন নিয়ে অনেক কথা বলি, কিন্তু গার্মেন্টস সেক্টর একটা সেক্টর যেখানে প্রত্যেক বছর 5% ইনক্রিমেন্ট হয়, তারপর পরে একটা ন্যাশনাল একটা স্ট্রাকচারে কিন্তু ওটা আবার ইনক্রিজ করা হয়। এই ওয়েজ ইনক্রিজ প্রত্যেক বছর, আর এখন হচ্ছে ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্টমেন্ট করে ইনক্রিজ করা হচ্ছে এইটা। তারপর লজিস্টিক্স, এই কস্ট বৃদ্ধির কারণে এই 10 বছরের যে কাগজে কলমে যে হিসাবটা মানে আমরা নিয়ে ধরেন ইনভেস্টমেন্টটা করেছি, এটা অ্যাকচুয়ালি 15 বছর পার হয়ে যায়। তো আমরা কিন্তু এই ট্র্যাপের মধ্যে পড়েছি এখন। তো দিস ইজ দ্য মেইন ইস্যু। তারপরে সিদ্দিকী ভাই একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, আমার আমি তো 100% প্রোডাকশন করতে পারি না, আমার গ্যাসের প্রেশার থাকে লো, আমার আউটপুট হয় 60%, তো তখন তো আমি তো ভায়াবল হই না। তো এসব সবকিছু একটা নকডাউন এফেক্ট হচ্ছে। আরেকটা জিনিস হলো, যেহেতু গ্লোবালি সব দেশে একটা ওভার ক্যাপাসিটি হয়ে গেছে, হ্যাঁ, আপনার কাস্টম বাংলাদেশের একটা মেইন যে আমরা যখন বাইরে কাপড় বেচি, তখন একটা স্ট্রং পয়েন্ট যেটা সবসময় ছিল বাংলাদেশে, ওটা ছিল যে আমাদের ওয়েজ ওয়াজ মানে একটা সহনীয় পর্যায়ে, মানে গ্লোবালি একটা লোয়ার সাইডে ছিল, এটা একটা অ্যাডভান্টেজ না, ছিল। নিশ্চয়ই নিশ্চয়ই শামস মাহমুদ, না, কিন্তু কিন্তু আরেকটা হলো যে এটাও তো সত্য যে আসলে সময়ের সাথে সাথে সেই ওয়েজ না, বাড়াতেই হবে, এটা তো না, বাস্তবতা। না, না, এটা বাড়বে, কিন্তু এখানে যে জিনিসটা হলো যে আমার স্পিড টু মার্কেট, আমাদের প্রোডাক্টের মেইন বৈশিষ্ট্য হলো স্পিড টু মার্কেট। আমি কত তাড়াতাড়ি পণ্য এক্সপোর্ট করতে পারবো অর্ডার পাওয়ার পরে। আমরা যেটা দেখি যে আমি যখন যেই গার্মেন্টস গুলো বন্ধ হয়েছে, মেইনলি কিন্তু স্মল থেকে মিডিয়াম সাইজের গার্মেন্টসরা, এদের কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নেই। এনারা কি করে, এনারা ধরেন চায়না অথবা অন্য দেশ থেকে র মেটেরিয়াল গুলো ইম্পোর্ট করে। ইম্পোর্ট করার পরে কাস্টমস এর কারণে যদি 10 দিনে যে মাল খালাস করার কথা, ওটা যদি 20 দিন লাগে অথবা 30 দিন লাগে, তখন কিন্তু ওই বায়ার যে পেনাল্টি দেয়, ওই একটা পেনাল্টি কিন্তু একটা গার্মেন্টসকে পুরো বসে দিতে বসে পারে। যাওয়ার জন্য যথেষ্ট। নিশ্চয়ই এম এস সিদ্দিকী, আপনার কাছে একটু আসতে চাই। আসলে এই যে সংকটগুলো আছে, পুরো ইকোসিস্টেমেই তো সেই সংকট, কিন্তু সংকট উত্তরণের আসলে উপায় কি? কারণ যে প্রায় বলা হচ্ছে 40,000 50,000 মানুষ যারা চাকরি হারাচ্ছে, প্রতিনিয়ত যারা ঝুঁকিতে আছে, তাদের কথা বিবেচনায় রেখে আসলে কি পরামর্শ দেবেন এই সংকট উত্তরণের ক্ষেত্রে? প্রথমত আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, আপনি শুধু গার্মেন্টস এর কথা যদি বলেন, আমি স্ট্রেট ওয়ে বলবো যে হাই হাই এন্ড গার্মেন্টস এ ডাইভার্ট হওয়া উচিত আমার। যেমন শামস মাহমুদ ভাইরা ডেনিমে চলে গেছেন, এটা নর্মাল, ওনার লো কস্ট শার্ট করেন না, ওনার ডেনিম শার্ট প্যান্ট ট্রাউজারে চলে গেছেন। এই ধরনের সুইচ ওভার করতে হবে গার্মেন্টস উইদিন দি গার্মেন্টস সেক্টর। আর আরেকটা করতে পারে যে ডাইভার্সিফিকেশনের জন্য যেটা বললাম যে আমাদেরকে সব অ্যাড করেছেন যে ব্যাংক, বিমা, এই ধরনের অর্গানাইজেশন গুলো এই গার্মেন্টস এর প্রফিট থেকেই হয়েছে। কিন্তু আমি সেই জন্যই বলছি যে আমাদের এন্টারপ্রেনাররা এই যে সার্ভিস সেক্টরে বা কুইক বা লুক্রেটিভ সেক্টরগুলোতে অ্যাটেনশন বেশি, ম্যানুফ্যাকচারিং সেক্টরে যাচ্ছেন কম। এটা চ্যালেঞ্জ আছে, নো ডাউট চ্যালেঞ্জ বেশি। একটা ব্যাংক করলে অনেক সহজে প্রফিট করা যায়, একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি করলে অত সহজে প্রফিট করা যাচ্ছে না। এই চ্যালেঞ্জটা মেনে নিয়েই আমি বলতে চাচ্ছি যে সরকার পলিসি করুক, আমরা আমরা সবাই সমন্বিতভাবে এটা নিয়ে এগিয়ে আসি। যেমন ধরেন আপনাকে একটা এক্সাম্পল দেই, আমাদের দেশে অ্যাপেক্স ফুড ছিল 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড জুতা ইন্ডাস্ট্রি। ওনারা এখন কি করেছেন, ওনারা এখন বাংলাদেশের লোকাল মার্কেটে যে বিজনেসটা করেন সেটা এক্সপোর্ট থেকে বড়।
এখন তার মানে কি এটা আপনি কি এন্টারপ্রেনারকে দায়ী করবেন? আমি এখানে করছি না। সরকারের পলিসির কারণে দেখা যাচ্ছে যে অ্যাপেক্স যদি এক্সপোর্ট করে যে প্রফিট হয়, সেই জুতাটা যে লোকাল মার্কেটে বিক্রি করে তার থেকে বেশি প্রফিট হয়। অর্থাৎ এটা হচ্ছে সরকারের রং পলিসির কারণে এই ধরনের মিসম্যাচ গুলো হচ্ছে। এই মিসম্যাচ গুলোকে যদি অ্যাড্রেস করে সরকার অত্যন্ত সুচিন্তিত ভাবে, তাহলে দেখা যাবে যে বাংলাদেশে যারা এক্সিস্টিং বড় বড় জায়ান্ট গ্রুপ অফ কোম্পানিগুলো আছে, মনে করেন যে একটা বিস্কিট ইন্ডাস্ট্রি ফর এক্সাম্পল, আমি খুব হালকা একটা সাবজেক্ট বললাম, বিস্কিট এক্সপোর্ট হয় না, কিন্তু আপনি যদি বিস্কিটের ইন্ডাস্ট্রিগুলোকে এমনভাবে ট্যাক্সেশন পলিসিটা করেন যে বাংলাদেশে বিস্কিট বিক্রি করলে যা প্রফিট হয়, দুবাইতে বা মিডল ইস্টে এক্সপোর্ট করলে বাংলাদেশের নিশ্চয়ই। বেশি প্রফিট করে, তাহলে কিন্তু তারা export করবে। পুরো ইকোসিস্টেমটাতেই আসলে সমস্যা। এই আলোচনা শেষ করবো শামসুল মাহমুদ, একেবারে ছোট করে যদি জানতে চাই, মানে এই যে সংকট, এই মুহূর্তে আসলে সরকারের খুব বেশি নজর দেওয়া উচিত কিনা? কারণ এই মানুষগুলো চাকরি হারিয়ে কিন্তু সমাজে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে। 30 সেকেন্ডে জানতে চাই। না দেখেন, এখানে বর্তমান যে সরকারটা মাত্র আসলো, ওনারা কিন্তু অনেকগুলো পলিসি নিয়েছে, স্পেশালি এই জিনিসটাকে অ্যাড্রেস করে ইনভেস্টমেন্ট কিভাবে করা যাবে, বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট কিভাবে করা যাবে। অনলি সময় কিন্তু এটা বলবে ওনারা যে পদক্ষেপগুলো এখন নিচ্ছে, হাউ দিস উইল প্লে আউট। নিশ্চয়ই, এই নিশ্চয়ই। পরিস্থিতিতে ওনারা কিন্তু অন্য ইনভেস্টমেন্টে কিন্তু আমরা দেখছি যে ওনারা অসংখ্য চাচ্ছে ধন্যবাদ আনতে। আমাদেরকে সময় দিয়েছেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক থেকে বিদায় নিচ্ছি। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।